ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা প্রস্তাব ঘিরে উত্তপ্ত নেদারল্যান্ডসের রাজনীতি। তেল আবিব বিরোধী বিল পাশ না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। পুতিন জেলেনস্কি বৈঠক নিয়ে অনিশ্চয়তা। যুদ্ধ বন্ধে আগ্রহী নয় মস্কো, অভিযোগ কিয়েভের। 2 সপ্তাহের মধ্যে অগ্রগতি না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে 5 দশকের মধ্যে প্রথমবার রেকর্ড সংখ্যক কমল অভিবাসীর সংখ্যা। কঠোর অভিবাসন নীতির বড় সাফল্য হিসেবে দেখছে ওয়াশিংটন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা প্রস্তাব ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নেদারল্যান্ডসের রাজনীতিতে। বিল বাতিলের জেরে পদত্যাগ করেছে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টকাম্প। জোট সরকার থেকে বেরিয়ে গেছেন তার দলীয় বাকি মন্ত্রীরাও। ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিতে বারবারই সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন ক্যাসপার। ইউরোপীয় ইউনিয়ন যখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দৌড়ঝাঁপ আর যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে দর কষাকষিতে ব্যস্ত, তখন ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সরব হয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টকাম্প। ইইউকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞায় চাপ দিয়ে গেছেন তিনি। তেল আবিবের গাজা সিটি দখল অভিযানকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের জোরালো দাবি জানিয়েছেন বারবার। কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলমুখী অস্ত্র সরঞ্জামের 3টি চালান বাতিলের পদক্ষেপও নেন ক্যাসপার। 2 কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ ও ইতমার বেনগাভিরের নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগও নিয়েছিলেন তিনি। তবে প্রতিবারই নিজ সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলেও জানান। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে তোলা নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল হয় ডাচ পার্লামেন্টে। এর পরপরই পদত্যাগের ঘোষণা দেন মধ্য ডানপন্থী দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য ক্যাসপার। ফিলিস্তিন ইস্যুতে কার্যকর ও যৌক্তিক পদক্ষেপ নিতে ব্যর্থ বলে হতাশা ঝাড়েন তিনি। গুরুত্বের সাথে বিষয়টি আলোচনা করা হয়েছে। পার্লামেন্টে অযৌক্তিক সমালোচনার শিকার হয়েছি। কখনো কখনো সামাজিক সংগঠনগুলো আমার বিরুদ্ধে পোস্টার নিয়ে দাঁড়িয়েছে। আসলে কার্যকর এবং উপযুক্ত পদক্ষেপ নিতে পারিনি আমি। ক্যাসপারের সাথে একাত্মতা জানিয়ে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির অন্যান্য মন্ত্রীরাও। পদত্যাগের কথা জানিয়েছেন দলটির প্রাদেশিক প্রধানরাও। গত জুনে ইসলাম বিদ্বেষী আইন প্রণেতা গির্ট ওয়াইল্ডারসনের পদত্যাগের জেরে ভাঙন শুরু হয় নেদারল্যান্ডসের ক্ষমতাসীন জোটে। এবার মধ্য ডানপন্থীরাও বেরিয়ে যাওয়ায় তৈরি হলো অস্থিতিশীল পরিস্থিতি। ইসরায়েলের ওপর নেদারল্যান্ডসের সীমিত নিষেধাজ্ঞা রয়েছে আগে থেকেই। তবে তেল আবিবকে F-35 যুদ্ধবিমান সরবরাহ অব্যাহত রেখেছে আমস্টারডাম। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজা ইসরায়েলের ভয়াবহতম আগ্রাসন চলছে। নির্বিচারে হামলায় একদিনে প্রাণ গেছে কমপক্ষে 71 জনের। গাজা সিটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার 37 জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে। শেখ রাদওয়ানের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুল টার্গেট করে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। প্রাণহানির শিকার হয়েছেন 12 জন। হামলা হয়েছে তুফা এলাকায়ও। দক্ষিণে খান ইউনিসের একটি তাঁবুতে বোমা বর্ষণে মৃত্যু হয়েছে 5 জনের, এদের মধ্যে 4 জনই শিশু। মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে, উত্তর গাজার জাবালিয়া আল বালাদেও ব্যাপক বোমা বর্ষণ করেছে আইডিএফ। ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলিতে নিহত হয়েছে আরও 7 জন। বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির কারখানা নির্মাণের দাবি করেছে ইরান। দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ এই দাবি করেছেন। বলেছেন, বিভিন্ন দেশে সমরাস্ত্র তৈরির অবকাঠামো রয়েছে তাদের, তবে সেসব দেশের নাম তিনি প্রকাশ করেননি। ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে দেশগুলোর নাম প্রকাশ করা হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। নাসিরজাদেহ জানিয়েছেন, এতদিন ক্ষেপণাস্ত্র তৈরি তাদের অগ্রাধিকার ছিল, তবে ইসরায়েলের সাথে যুদ্ধের পর অন্য অস্ত্রেও মনোযোগ দিয়েছে তারা।
ইউক্রেনে জোরদার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুক্রবারও বেশ কিছু এলাকা দখলের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায় গেল এক সপ্তাহে দোনেৎস্ক এবং নিপ্রোর 9টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। দাবি রুশ সেনারা বিভিন্ন অস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিস্ফোরণ ঘটায় 6টি ক্লাস্টার বোমার। লক্ষ্য ছিল সমরাস্ত্র কারখানা, জ্বালানি স্থাপনা, তেল শোধনাগার এবং গোলাবারুদের ডিপো। একই দিন পাল্টা হামলার দাবি করেছে কিয়েভও। তাদের দাবি দুপক্ষের মধ্যে 24 ঘন্টায় 107টি লড়াই অনুষ্ঠিত হয়েছে। ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জেলেনস্কির দাবি যুদ্ধ বন্ধ চায় না রাশিয়া, আর সে কারণেই মুখোমুখি সাক্ষাৎ এড়িয়ে যেতে চাইছেন পুতিন। যদিও মস্কো বলছে জেলেনস্কির সাথে বসতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট, তবে বৈঠক বসছেন এজেন্ডা নির্ধারণের পরেই। এদিকে 2 সপ্তাহের মধ্যে সংকট সমাধানে অগ্রগতি না হলে মস্কোর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর 3.5 বছরের ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার আলো দেখা যাচ্ছিল। তবে বিবদমান পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থানে এখন সেই সম্ভাবনা সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে। জেলেনস্কির দাবি আসলে যুদ্ধ থেকে সরে আসতে চায় না রাশিয়া, আর তাই তার সাথে সাক্ষাৎ এড়িয়ে যাওয়ার সব চেষ্টাই করছেন পুতিন। আমার মনে হয় রাশিয়া এখনো আগের অবস্থানেই রয়েছে। তারা এই যুদ্ধ শেষ করতে চায় না, তাই মস্কো বৈঠক এড়াতে সব চেষ্টাই করছে। রাশিয়া অবশ্য বলছে জেলেনস্কির সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত রুশ প্রেসিডেন্ট, তবে এর জন্য আগেই ঠিক করতে হবে এজেন্ডা। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, ন্যাটোর সদস্যপদ না পাওয়া, ভূখণ্ড অদলবদল সহ যেসব বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, সেগুলো ছাড় দিতে রাজি নন জেলেনস্কি। প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে জানিয়েছে তিনি বৈঠকের জন্য প্রস্তুত, তবে পুতিন জেলেনস্কির সাক্ষাতের কোনো পরিকল্পনা এখনো আমরা করিনি। আগে আলোচনার এজেন্ডা ঠিক করতে হবে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কিছু বিষয়ে সবার মেনে নেওয়া উচিত, কিন্তু জেলেনস্কি সেগুলো মানতে রাজি না। সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। 2 সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমি পুতিনকে বলেছি এই যুদ্ধ নিয়ে আমি একদমই খুশি নই। দেখা যাক কি হয়। আগামী 2 সপ্তাহের মধ্যেই আমরা বুঝতে পারবো যুদ্ধ বন্ধের বিষয়টি কোন দিকে যাবে। এরপর রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্কারোপের বিষয়ে সিদ্ধান্ত নেব। এদিকে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে যুদ্ধ বন্ধের জন্য 3টি শর্ত দিয়েছেন পুতিন। ডোনবাস পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দিতে হবে, পাশাপাশি ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, আর দেশটিতে মোতায়েন করা যাবে না পশ্চিমা সেনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রাশিয়ার সারোভ শহরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সফর করেন পুতিন। এ সময় পরিদর্শন করেন স্থানীয় বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অবকাঠামো নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী। সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন, আর সে সময় পুতিন আরও জানান, বর্তমানে আর্কটিক অঞ্চল ও আলাস্কায় যৌথ প্রকল্প নিয়ে আলোচনা করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কথা বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। আমি এটা অনেকবারই বলেছি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আমরা এখন সুড়ঙ্গের শেষে আলো দেখতে শুরু করেছি। আলাস্কায় খুবই ভালো এবং খোলামেলা বৈঠক হয়েছে। আমাদের মন্ত্রী, কর্মকর্তা এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ার শিশুরা। ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রস্তভ এলাকায় রুট মার্চে অংশ নিচ্ছে 8 থেকে 17 বছর বয়সীরা। অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল তারা রপ্ত করছে। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন। সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণে ঘাম ঝরাচ্ছে ছোট ছোট শিশুরা। দেশ রক্ষায় কঠোর পরিশ্রমেও যেন নেই কোনো ক্লান্তির ছাপ। কেউ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, আবার কেউ সাধারণ পোশাকে নিচ্ছে প্রশিক্ষণ। কারো হাতে খেলনা বন্দুক, কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবেলার কৌশল রপ্ত করছে।
সত্যিকারের এ সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ার ৮ থেকে ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়ারা। বুকে পিঠে ভর দিয়ে নদী তীরের জলকাদায় কঠোর প্রশিক্ষণে ব্যস্ত তারা। চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম। আমরা মোট ৩ রাউন্ড দৌড়েছি, সব ঠিকই আছে আর মজাও হচ্ছে দারুণ। এমন কিছু আয়োজনের জন্য ধন্যবাদ। এই প্রশিক্ষণ আমার মনোবল বৃদ্ধি করেছে, নিজের মধ্যে আরো বেশি আত্মবিশ্বাস অনুভব করেছি। ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চাই, সে কারণেই এই প্রশিক্ষণে অংশ নিচ্ছি। আমি জীবনের শেষ দিন অবধি নিজের দেশের সেবা করতে চাই। শিশুদের সামরিক প্রশিক্ষণের তত্ত্বাবধানে রয়েছেন ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনা সদস্যরা। প্রশিক্ষণে অংশ নিচ্ছে তাদের সন্তানরাও। চাইছেন দেশের স্বার্থে যেন তাদের মতোই অকুতভয় হয়ে গড়ে ওঠে বাচ্চারা। সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিতে পেরে খুশি বেসামরিক অভিভাবকরাও। আমার মেয়ে এখানে অংশ নিয়েছে, ও অনেক খুশি। আমিও শিশুদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আনন্দিত। এই দলবদ্ধ কাজের মাধ্যমেই ওরা একদিন একটি পরিবার হয়ে উঠবে। সন্ধ্যায় ক্লান্ত হয়ে পড়লেও পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি। যখন জিজ্ঞেস করা হয় তারা হাল ছাড়বে কিনা, চিৎকার করে বলে কখনোই না। যদিও শিশুদের এই সামরিক প্রশিক্ষণের সমালোচনা করছে কিছু শিশু অধিকার সংস্থা, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি এতে শারীরিক ও বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী হয়ে উঠবে শিশুরা। তৈরি হবে দেশের প্রতি গভীর দায়িত্ববোধ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ভিডিও প্রকাশ করেছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশন KRT এই ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধরত সেনাদের ভিডিও এটি এবং বরফ আচ্ছাদিত এলাকায় তারা যুদ্ধরত। কামান আর মিসাইল ছুটতেও দেখা যায় সেনাদের। যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আসা সৈন্যদের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন কিম জং উন। কুরস্ক অঞ্চলের স্বাধীনতা আনতে সেনারা বীরত্বের সাথে লড়াই করেছে বলে প্রশংসা করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এবং ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে সামরিক সহায়তা প্রদান করে আসছে পিয়ংইয়ং। চলতি বছর এপ্রিল পর্যন্ত দেশটির প্রায় ৬০০ সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে ৫ দশকে প্রথমবার অভিবাসীর সংখ্যা কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রায় ১৪ লাখ অভিবাসী কমেছে। প্রশাসনের নানা কঠোর নীতি এবং অভিযানের কারণে এই সংখ্যা হ্রাস পেয়েছে। এটাকে অভিবাসন নীতির বড় সাফল্য হিসেবেই দেখছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প নিচ্ছেন অভিবাসন বিরোধী নানা পদক্ষেপ। কঠোর নীতি আর অভিযানে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসন প্রার্থীরা। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট বলছে, গেল ৫ দশকে দেশটিতে প্রথমবার কমল অভিবাসীদের সংখ্যা। বছরের প্রথম ৬ মাসেই কমেছে প্রায় ১৪ লাখ অভিবাসী। বর্তমানে অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১.৯ মিলিয়ন, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে ছিল ৫৩.৩ মিলিয়ন। একে অভিবাসন নীতির বড় সাফল্য হিসেবে আখ্যা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS জানিয়েছে, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর স্বেচ্ছায় দেশ ছেড়েছেন প্রায় ১৬ লাখ অভিবাসন প্রার্থী। একই সাথে গেল মাসগুলোয় গ্রেফতার হয়েছেন বৈধ কাগজপত্রহীন ৩.৫ লাখের বেশি। বহিষ্কৃত হয়েছেন কাছাকাছি সংখ্যক মানুষ। কমেছে অবৈধভাবে সীমান্ত পারাপারও। বর্তমানে প্রতি মাসে দেশটিতে ঢুকছেন ৫,০০০-এরও কম মানুষ। বিগত শাসনামলে অনেকে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করতে পারলেও পুরোপুরি সেই সুযোগ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। তাছাড়া আশ্রয়প্রার্থী, বিদেশি শিক্ষার্থী ও ভিসাধারীদের জন্য কঠোর হয়েছে নিয়মকানুন। এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৫%-এরও বেশি অভিবাসী। তাছাড়া মার্কিন শ্রমশক্তির প্রায় ২০ ভাগই জন্মগ্রহণ করেছে অন্য কোনো দেশে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ভারতে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সার্জিও গোর। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন তিনি। এরই মধ্যে তার মনোনয়ন নিশ্চিত করেছে সিনেট। বর্তমানে সার্জিও গোর হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিসের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত। আর এর আগে বাইডেনের শাসনামলে ভারতে নিযুক্ত সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এরিক গারসেটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
এফবিআই। শুক্রবার তার ম্যারিল্যান্ডের বাড়িতে এই অভিযান চালানো হয়। এফবিআই সূত্রে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন নথির খোঁজে গোয়েন্দা সংস্থার প্রধান ক্যাশ প্যাটেলের নির্দেশে এই তল্লাশি। তবে এ সময় বোল্টনকে আটক করা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান তিনি। পরে ট্রাম্পের সাথে বিবাদে জড়িয়ে দায়িত্ব ছাড়তে হয়েছিল তাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি পর্যটকবাহী বাস। কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছে। শুক্রবার 54 জন যাত্রী নিয়ে নায়াগ্রা ফলস থেকে নিউ ইয়র্ক সিটির দিকে যাচ্ছিল বাসটি। বাফেলো থেকে 25 মাইল পূর্বে পেমব্রোকের হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে বাসটি ছুটছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক, উল্টে যায় বাসটি। খবর পেয়ে 8টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় জরুরি বিভাগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন এবং দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীরা ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল 2 দশকের মধ্যে এবারের দাবানল সবচেয়ে ভয়াবহ। আগুনে জ্বলছে পর্তুগাল, স্পেন, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। এর মধ্যে পড়ে গেছে ইউরোপের 10 লাখ হেক্টরের বেশি এলাকা। জুন মাসে শুরু হওয়া দাবানল সাধারণত সেপ্টেম্বর নাগাদ শেষ হয়। যতদূর দেখা যায় পুরোটা জুড়েই আগুনের লেলিহান শিখা। সামনে যা পাচ্ছে তাই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। বাড়িঘর, স্কুল, রাস্তাঘাট কিছুই বাদ যাচ্ছে না। প্রাণপণ চেষ্টা চলছে আগুন নেভানোর। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। এমন চিত্র এখন ইউরোপের অনেক দেশের। চলতি বছর দাবানলে সবচেয়ে বেশি ভুগছে পর্তুগাল আর স্পেন। এরই মধ্যে আগুনে গ্রাস হয়েছে লাখ লাখ হেক্টর এলাকা। ফ্রান্স, গ্রিস আর তুরস্কের বিস্তীর্ণ অঞ্চলও আগুনে ছাই। প্রাণপণ চেষ্টা করেও সাইপ্রাসের আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এমন ভয়াবহ দাবানল আমি আগে কখনো দেখিনি। 30 বছর আগে একবার দাবানল হতে দেখেছিলাম, তবে তা এত মারাত্মক ছিল না। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, ইউরোপে এরই মধ্যে ছাই হয়ে গেছে 10 লাখ হেক্টরেরও বেশি জমি। গেল 2 দশকের মধ্যে এবারের দাবানলকে সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম EFFIS এর রেকর্ড অনুযায়ী এবছরের দাবানল ভেঙেছে 2017 সালের রেকর্ডও। এবার পুড়ে যাওয়া জমির পরিমাণ গত 20 বছরের গড়ের তুলনায় প্রায় 4 গুণ বেশি। প্রতিবেদনটি আরও বলছে, এ পর্যন্ত দাবানল থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 37 মিলিয়ন টন, যা পর্তুগাল বা সুইডেনের বার্ষিক নির্গমনের সমান। বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের ধোঁয়ায় প্রচুর পরিমাণে ছড়াচ্ছে সূক্ষ্ম ধূলিকণা, PM 2.5 সহ 9 ধরনের দূষক, যা একে করে তুলছে আরও বিষাক্ত। এ ধরনের ভয়াবহ দাবানলের মূল কারণ হিসেবে পরিবেশবিদরা দায়ী করছেন জলবায়ু পরিবর্তনকেই। বায়ু দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর দাবানল রেকর্ড ভাঙবে বলে শঙ্কা তাদের। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।